সারা দেশে বেড়েছে অপরাধ, রাজধানীতে মাসে গড়ে ২০ খুন। উল্টো দাবি পুলিশের, আইনের কঠোর প্রয়োগের তাগিদ। ময়মনসিংহে জালিয়াতি করে সরকারি স্কুলের জমি দখলের চেষ্টা, শিক্ষার্থী অভিভাবকদের উদ্বেগ, রিট দায়েরের আশ্বাস প্রশাসনের। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, সারা দেশে ধর্মীয় মর্যাদায় উদযাপন, জশনে জুলুস করছে বিভিন্ন ইসলামিক সংগঠন। আজকের দিনের বার্তা হলো যে হুজুর পাক ইসলাম শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে শুভ অবলম্বন করেন। মুসলমানদের ঐক্যটা খুব জরুরি এই মুহূর্তে। আমরা মনে করছি সেই ঐক্যের বার্তা দিচ্ছে কিন্তু এই জশ্নের জুলুস। অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কঠোর কাতার, আটক বহু বাংলাদেশি, ফেরত পাঠানো হয়েছে অনেককে, তথ্য হালনাগাদের পরামর্শ। এবং ফিফা প্রীতি ম্যাচে বিকেলে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হামজা সমিত না থাকলেও আত্মবিশ্বাসী জামাল ভুঁইয়ারা। স্বাগত এখন বাণিজ্যে, সঙ্গে আছি শরীফ রওশন। গেল ৬ মাস ধরে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন অপরাধ বেড়েছে, বেশিরভাগই খুন, ছিনতাই, চাঁদাবাজি এবং মবের ঘটনা। পুলিশের তথ্য বলছে রাজধানীতে গড়ে প্রতি মাসে খুন হচ্ছে ২০ জনের মতো। তবে অপরাধ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে আইন এবং অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন রাজনৈতিক ছত্রছায়া এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় এসব ঘটনার বড় কারণ। বাকিটা জানাবেন রাব্বি হোসেন। এভাবেই তুচ্ছ ঘটনা নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে সোহাগ পরিবহনের অফিসে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় সোহাগ পরিবহনের মালিকের ছোট ভাই, গাড়ি চালক ও কর্মচারীদের। ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়েছে মাত্র ২ জন। মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। ২ জনকে আইনের আওতায় নিয়ে এসেছেন, বাকিদেরকে আনার চেষ্টা করছেন, যেটা ওনারা বলেন। প্রধান ২-৩ জন তারা এখনো ধরা পড়েনি। এদিকে গেল ১ সেপ্টেম্বর রাতে আসামি ধরতে গিয়ে আদাবরে কিশোর গ্যাংয়ের হাতে হামলার শিকার হয় পুলিশের এক সদস্য। শুধু তাই নয়, নোয়াখালীর মাঝিদি শহরে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের উপর হামলা করে হত্যা চেষ্টা মামলার আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে গত ১ সেপ্টেম্বরে। গেল ৬ মাস ধরে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন অপরাধের মাত্রা বেড়েছে ব্যাপক, বেশিরভাগই খুন, ছিনতাই, চাঁদাবাজি ও মবের ঘটনা। ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে রাজধানীতেই গেল ৬ মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে ১২১টি, ডাকাতির ঘটনায় ৩৩টি, ছিনতাই ২৪৮টি এবং চুরির ঘটনায় মামলা হয়েছে ১০৬৮টি। পুলিশের এই হিসেব অনুযায়ী রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০ জনের মতো খুন হচ্ছে। হত্যা, ছিনতাই সহ নানা অপরাধের তথ্য গণমাধ্যমে প্রচারিত হলেও পুলিশের দাবি এসব অপরাধ আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। ঘটনাগুলো ঘটছে সেগুলো খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো বিষয় না। আমরা কোনো একটা ঘটনা প্রত্যাশা করি না। এ পর্যন্ত এই বছরের ৬ মাসে এর চাঞ্চল্যকর যে কয়টি ঘটনা ঘটেছে, আমরা সবকটি ঘটনারই ২-১টা ব্যতিক্রম ছাড়া রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। আইন ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকা, প্রশাসন নিষ্ক্রিয়তা ও সরকারের নিয়ন্ত্রণ শিথিল হয়ে যাওয়া, অপরাধ অনুযায়ী বিচার না হওয়া এসব ঘটনার কারণ। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা তো আপনাকে এমন মেশিন দিয়েছি, টুলস দিয়েছি, উইপেন্স দিয়েছি, আপনার খাকি পোশাক দিয়েছি, আপনার গাড়ি দিয়েছি, আপনি সেটা তাদেরকে ধরবেন, গ্রেপ্তার করবেন, প্রপার ইনভেস্টিগেশনে তাদের বিচার করবেন, তাদেরকে কোর্টে দিবেন, কোর্ট প্রপার ট্রায়ালের মাধ্যমে তাদের বিচার হবে। কোথাও কিচ্ছু হচ্ছে না। যেমন পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আগে ছিল অতি অ্যাক্টিভ, জুলুম করত,
এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, জুলুমবাজরা যত্রতত্র জুলুম করে বেড়াচ্ছে, তারা রাজনৈতিক ছত্রছায়ায় চলে গেছে। যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে কিংবা কোনো রাজনৈতিক দল রাজনৈতিকভাবে অনুকূল অবস্থায় থাকলে তার একটা বড় সংখ্যক নেতাকর্মী সে মনে করে যে সে এখন যা খুশি তাই করতে পারবে, সেটা কাউকে আক্রমণ করা, কারো কোনো কিছু দখল করা, মব করা, এই প্রসঙ্গগুলোতে সে কোনো দেশের প্রচলিত যে আইন বা নিয়ম কানুনের সে কোনো তোয়াক্কা করে না। এমন পরিস্থিতিতে আইনের কঠোর প্রয়োগ না হলে আগামী কয়েক মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ময়মনসিংহ নগরীতে এবার বেহাতের পথে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি। আদালতের রায়ে শাখার পট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির জমির মালিকানা দাবি করে দখল বুঝিয়ে দিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন বিপুল সিংহ রায় নামের এক ব্যক্তি। জেলা প্রশাসক জানান, একটি চক্র নানা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি সম্পত্তি নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করছে। বাকিটা জানাচ্ছেন হারুনুর রশিদ। স্কুল ভবনের নিচতলায় সাজানো গোছানো প্রাক প্রাথমিকের শ্রেণীকক্ষ। আপন মনে খেলাধুলায় মগ্ন শিশুরা, আনন্দ পাঠে ফুল পাখিদের কলরব, দেয়াল যেন নান্দনিকতার ক্যানভাস। ময়মনসিংহ নগরীর প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এই শাখারিপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1945 সালে 7 শতক জমির ওপর প্রতিষ্ঠিত স্কুলটি জাতীয়করণ হয় 1973 সালে। স্কুলের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকলেও হঠাৎ নেমে এসেছে অস্বস্তি। ময়মনসিংহ নগরীর কালীবাড়ি বাইলেনের বাসিন্দা বিপুল কুমার সিংহ রায় নামের এক ব্যক্তি অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালের রায়ে স্কুলের জমির দখল বুঝিয়ে দিতে গত 29 জুন জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। এরপরই আলোচনায় আসে বিষয়টি। স্কুলের জমি বেহাত হতে যাওয়ার খবরে দিশেহারা হয়ে পড়েছেন স্কুলের শিক্ষকরা। প্রায় 12 বছর ধরে মামলা চললেও স্কুল বা প্রাথমিক শিক্ষা বিভাগ এ বিষয়ে কোনো নোটিশ বা সমন পায়নি। 80 বছর পর এটির ভূমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এতদিন যখন মালিক হয় নাই, নতুন করে মালিক হয়ে মামলা কি করে করে? সমনও পাই নাই, কোনো নোটিশও পাই নাই, কোনো কিছুই নাই, সমন পাই নাই, কিন্তু তারা কিভাবে পেল? এখানে যে মামলাগুলো হয়েছে এটা আমাদেরকে জানানো হয়নি, এবং মামলার তারিখ কবে কি হচ্ছে, কোথায় কে মামলা করেছেন এবং মামলার যে তারিখগুলো হতো সেটাও কিন্তু জানানো হয়নি। এদিকে জেলা প্রশাসককে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। করণীয় সম্পর্কে মহাপরিচালক দপ্তর, আমাদের হেড অফিস, ওখান থেকে আমাদেরকে চিঠি দিয়ে বলেছেন যে জেলা প্রশাসককে মামলা করার জন্য আর কি। বিপুল কুমার সিংহ রায় জানান, অর্পিত সম্পত্তি অবমুক্তি মামলা ও আপিলে ডিগ্রি পেয়ে খারিজের জন্য আবেদন করেছেন। তবে এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেবেন তিনি। ট্রাইব্যুনালে আপিলে সরকারের সাথে আমরাও ওইটাও দিচ্ছি, ওইটারও রায় আছে। পরবর্তীতে আমরা ডিসির কাছে খারিজ চাই আমাদের নামজারি করার জন্য। জেলা প্রশাসক জানান, মামলার আর্জিতে উদ্দেশ্যমূলকভাবে স্কুলের জমি পরিত্যক্ত দেখিয়ে একতরফা দুটি রায় নিজেদের পক্ষে নেওয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে। অর্পিত সম্পত্তি যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে আপিল দায়ের হওয়ার পরে এটা কিন্তু আর উচ্চ আদালতে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে রিট দায়ের ছাড়া আর বিকল্প কোনো পন্থাও নাই। বিদ্যালয়টিতে বর্তমানে প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে 301 জন। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে জশ্নে জুলুস। মসজিদে মসজিদে চলছে বিশেষ দোয়া। ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতার আরও খবর জানাতে নগরীর বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ এবং কুমিল্লা থেকে যুক্ত আছেন মাসুদ আলম। তবে শুরুতেই জিয়াদ, আপনার কাছে জানতে চাই, এই যে জশ্নে জুলুসের এই বর্ণাঢ্য শোভাযাত্রা কখন শুরু হবে আর আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে?
জনস্রোত কিন্তু এই জশ্নে জুলুসকে কেন্দ্র করে, এবং মানুষের সব দলমত পেশা নির্বিশেষে মানুষের এক মহামিলন মেলায় পরিণত হয়েছে কিন্তু এই বর্ণাঢ্য জুলুস। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আসার এই দিনটি সারা পৃথিবীতে মূলত নানান আয়োজনে পালিত হয়, আনন্দ উৎসবের মাধ্যমে পালিত হয়। চট্টগ্রামে এটি কিন্তু একটি ঐতিহ্য এবং 54 বছর ধরে এটি কিন্তু পালিত হচ্ছে চট্টগ্রামে, এবং যার নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান থেকে আসা আবির শাহ, তিনি নেতৃত্ব দিচ্ছেন। আপনারা তাকে এই জুলুস 50 লাখ মানুষের সমাগম হবে এই চট্টগ্রামে। যে সুন্নিয়া মুরাদপুর এবং সেই মাঠে মূলত দোয়া মুনাজাত আলোচনা হবে। বিশ্বনবীর যে বার্তা, যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা মূলত পৃথিবীতে দিয়েছিলেন, সেই শান্তির বার্তা, ইসলামের সেই সহনশীলতার বার্তা, হিংসা দূর করার বার্তা মূলত ওয়াজ আলোচনার মাধ্যমে আয়োজক তারা বলছিলেন। এবং এটি বাংলাদেশে যে চট্টগ্রামে যে 50 লাখেরও বেশি লোকের সমাগম হয় সেটিকে নথিভুক্ত করার দাবি এই মুহূর্তে, এবং মূলত ইসলামের এই বাণী তারা আশা করছেন হিংসার বাণী শেষ হবে এবং মুসলমানদের মধ্যে একটি সম্প্রীতি ঐক্য আসলে তৈরি হবে। এই বার্তা মূলত জশ্নে জুলুস দিচ্ছে। এবার আমরা একটু কুমিল্লার খবর জানতে চাই। মাসুদ, আমাদেরকে জানাবেন যে কুমিল্লায় জশ্নে জুলুসের বর্ণাঢ্য শোভাযাত্রা কখন শুরু হবে? যারা নবী প্রেমী আছেন তাদের মধ্যে এই উচ্ছ্বাস কেমন দেখছেন? রোশন, ঠিক 9:30 থেকে কিন্তু এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে কুমিল্লার নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে। সেটি এখন চলে এসেছে কুমিল্লা নগরীর লিবার্টি চত্বর পর্যন্ত। এরপর যাবে কুমিল্লা টাউন হল মাঠে, সেখান থেকে আনুষ্ঠানিকভাবে তারা শোভাযাত্রাটি শুরু করবেন। আমরা দেখেছি যে এই যে বর্ণাঢ্য র্যালি আজকে ঈদুল মিলাদুন নবী উপলক্ষে, সেখানে লাখো মানুষ অংশগ্রহণ করেছেন। মানুষ পায়ে হেঁটে এবং কি নানান ধরনের সাজসজ্জা বা সাজানো গাড়িতে করেও কিন্তু তারা র্যালিতে অংশগ্রহণ করেছেন। শোভাযাত্রা যারা রয়েছেন তারা আসলে আজকের যে দিনটি, যে 12 রবিউল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম এবং মৃত্যুর যে দিন, সেটি আসলে তারা উদযাপন করার জন্যই বলছেন যে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে আজকের যে নবীর আদর্শ এবং নবীর যে নৈতিকতা এবং আদর্শ থেকে আদর্শ ধারণ করার জন্য এবং এখান থেকে শপথ নেওয়ার জন্য মূলত তারা অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে কুমিল্লা নগরী সহ আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে জশ্নে জুলুসের যে উদযাপন, সেটি নানান ব্যানারে কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন এবং এই ফুটিয়ে তোলার মাধ্যমে তারা, আমরা দেখেছি তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে জন্ম সেটি তারা একেবারে ঘটা করে উদযাপন করছেন। এই যে র্যালিটি লিবার্টি চত্বর থেকে শুরু করে প্রায় চকবাজার পর্যন্ত দীর্ঘ র্যালি, যেখানে আসলে আমরা দেখেছি যে শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষ অংশগ্রহণ করেছেন, যেখানে আসলে সবাই বিভিন্ন ধরনের আপনার পতাকা হাতে দেখা গেছে, যেখানে আসলে লেখা আছে বিভিন্ন কোরআনের বাণী, যেখানে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শগুলো উল্লেখ করা হয়েছে। আমরা এখানে যারা অংশগ্রহণ করেছিলেন, মূলত যাদের নেতৃত্বে এই র্যালি অনুষ্ঠিত হয়েছে, জশ্নে জুলুস
এখানে বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন মাদ্রাসার বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মসজিদ মাদ্রাসার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তো এটি চলবে আজ সারাদিনই বলছেন তারা। তো রোশনে ছিল কুমিল্লা থেকে সবশেষ। জশনে জুলুসের বর্ণাঢ্য শোভাযাত্রার সবশেষ খবর জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। দর্শক, এবার রাজধানীর খবরও জানতে চাই। রাজধানীতেও অনুষ্ঠিত হচ্ছে জশনে জুলুস। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, রাজধানীতে কিভাবে জশনে জুলুস অনুষ্ঠিত হচ্ছে বিস্তারিত জানাবেন। জাবেদ, রবিউল আউয়াল এই দিনে মূলত শ্রেষ্ঠ মানব শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। সেই জন্মদিন উপলক্ষে মূলত ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে এরই মধ্যে যে ধর্মীয় সংগঠনগুলো রয়েছে তারা নানা মিলাদ মাহফিল, ধর্মীয় যে অন্যান্য আরও আনুষ্ঠানিকতা থাকে সেগুলোর মধ্যে দিয়ে দিনটি উদযাপন করছে। মূলত এই যে দোয়া মাহফিল, যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে, সেখানে মূলত মাহফিলে বলা হচ্ছে যে আরব কখনোই যেন অনারবের উপর এবং অনারব কখনোই যেন আরবের উপর অত্যাচার, অবিচার, অন্যায় এগুলো না করেন। মূলত এই বার্তাই দেওয়া হচ্ছে। এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আঞ্জুমানে রাহমানিয়া মইনিয়া যে মাইজ ভান্ডারের শরীফ রয়েছে তারা প্রতি বছর যে মাহফিল করে থাকে, এবারও তার ব্যত্যয় ঘটেনি। এবারও তারা সেই মাহফিলের আয়োজন করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। আর কিছুক্ষণ পরেই যে জশ্নে জুলুস অর্থাৎ যে ধর্মীয় যে র্যালিটি রয়েছে, যে আনন্দ মিছিল নামে যেটি খ্যাত, সেই মিছিলটা আর কিছুক্ষণ পরেই মূলত বের হবে। এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে সুদূর চট্টগ্রাম থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল ধর্মীয় কাফেলা এসেছে। মূলত এখানে ধর্মীয় আলাপ আলোচনা পাশাপাশি নামাজ, রোজা, হজ, জাকাত, ঈমান, আকীদা, তাকওয়া, সুন্নাহ, রোজা এবং বাবা মার প্রতি সন্তানের যে খেদমত, সন্তানের প্রতি বাবা মার যে কর্তব্য দায়িত্ব রয়েছে সেগুলো মূলত আলোচনা করা হচ্ছে। সমাজের অন্যায় অবিচার সম্পর্কে এই যে মাহফিল, সেই ধর্মীয় মাহফিলে মূলত আলোচনায় ঠাঁই পেয়েছে। আর কিছুক্ষণ পরেই জশ্নে জুলুস যে আনন্দ যে মিছিলটি সেটি বের হবে। তো ঈদে মিলাদুন নবী একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মূলত দিনটি সারা দেশে উদযাপন হচ্ছে। তারই ধারাবাহিকতা এই আঞ্জুমানে রাহমানিয়া যে মইনিয়া মাইজ ভান্ডার যে শরীফ তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে একটি যে ধর্মীয় সমাবেশ সেটির আয়োজন করেছে। আর কিছুক্ষণ পরেই মূলত র্যালিটি শুরু হবে। র্যালিটি মৎস্য ভবন, কদম ফোয়ারা হয়ে দোয়েল চত্বর ঘুরে আবারও এই যে শান্তি সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে, সেই শান্তি সমাবেশে এসে মিলিত হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক আমার কাছে যে ধর্মীয় যে উদযাপন, সেই উদযাপনের সবশেষ তথ্য। পবিত্র ঈদে মিলাদুন নবীর আনুষ্ঠানিকতার সবশেষ খবর জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। ডাকসু নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ভোটার টানার চেষ্টায় ক্যাম্পাস এবং হলে হলে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আছেন সহকর্মী বেলায়েত হোসেন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বেলায়েত, আর তো মাত্র 2-3 দিনের অপেক্ষা, এরপরে ডাকসু নির্বাচন। এক্ষেত্রে প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন? আর আজ তো ঈদে মিলাদুন নবী, কোনো আনুষ্ঠানিকতা আপনার চোখে পড়েছে কিনা? ক্যাম্পাসে এখন পর্যন্ত বলা যায় যে শুনশান নীরবতা, যদিও সকাল 10টা বাজতেই প্রচারণার যে আনুষ্ঠানিক সময় সেটি শুরু হয়ে গেছে। আজ বাদে কাল, আগামীকালই কিন্তু প্রচারণার শেষ সময়, অর্থাৎ আজকে এবং আগামীকাল দুদিনই প্রচারণার জন্য সময় পাচ্ছে প্রার্থীরা। এই জন্যই তাদের ব্যস্ততা নিঃসন্দেহে আজকে বেশি থাকবে। আজকেও তারা শেষ মুহূর্তের প্রচারণার জন্য একেবারে প্রত্যেক ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করবে। আপনি জানেন যে 39,000 ভোটার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে। এই 39,000 ভোটারদেরকে কাছে টানার জন্য, নিজেদের ভোট বাক্সে নিজেদের পক্ষে ভোট আনার জন্য প্রার্থীরা কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু প্রাণপণ
চেষ্টা করে যাচ্ছে আমরা দেখছি। গত 26 আগস্ট থেকে এই প্রচারণা শুরু হয়েছে, আগামীকালকে প্রচারণা শেষ হবে। আগামী 9 সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 8টি ভোট কেন্দ্রের মাধ্যমে 39,000 ভোটাররা এই ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। বলে রাখতে চাই যে ডাকসু নির্বাচনে এবার 43 জন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 28টি পদের বিপরীতে কেন্দ্রীয় সংসদের 28টি পদের বিপরীতে 4 শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর মধ্যে 13% নারী প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে অন্য যে কোনো বারের চেয়ে আমরা দেখেছি সর্বশেষ 2019 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, অন্য যে কোনো বারের চেয়ে এবারের ডাকসু নির্বাচন নানা দিক থেকে আলোচিত হচ্ছে। নানা দিক থেকে এবারে ডাকসু নির্বাচন নিয়ে একেবারে জমজমাট পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছেন, হলে হলে যাচ্ছেন, ক্যাম্পাসের বিভিন্ন আনাচে কানাচে তারা যাচ্ছেন, বিভিন্ন আড্ডায় তারা যাচ্ছেন। তাদের হাতে যে লিফলেট রয়েছে সেই লিফলেটগুলো তারা ভোটারদের কাছে তুলে দিচ্ছেন। তারা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে আবাসন সংকট রয়েছে, গবেষণার সমস্যা রয়েছে, নানা ধরনের সমস্যা রয়েছে, নিরাপদ ক্যাম্পাসের একটি দাবি রয়েছে। এই সব কিছুই তারা বলছেন যে তারা নির্বাচিত হয়ে আসলে, প্রত্যেকেই বলছেন তারা নির্বাচিত হয়ে আসলে এই সমস্যাগুলোর সমাধানে তারা উদ্যোগ নেবেন এবং প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ করে তারা নিরাপদ ক্যাম্পাস তৈরি করার ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করবেন বলেই তারা ভোটারদের কাছে এই প্রতিশ্রুতি রাখছেন এবং ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ পর এখানে ভিপি প্রার্থীরা কয়েকজন সংবাদ সম্মেলন করবেন। তারা শেষ পর্যন্ত কি বলে, তাদের কোনো অভিযোগ আছে কিনা সেটিও জানার চেষ্টা করবো এবং আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো। রওশন। মধুমতি নদীর ভাঙনের কবলে পড়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। গেল 2 সপ্তাহের অব্যাহত ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে একটি গ্রামের 1.5 শতাধিক বসতভিটা, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্ক বিরাজ করছে উপজেলার অন্তত 15টি গ্রামে। মোহাম্মদ ইমরান হোসেনের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। প্রতিদিনই নদীগর্ভে হারাচ্ছে ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা। আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের হাজারো বাসিন্দাদের। নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের কুটি বেগম পরের জমিতে বর্গা চাষ করে সংসার চালান তার স্বামী। 3 সন্তান নিয়ে মধুমতি পাড়ের আমডাঙ্গা গ্রামে সুখে কাটছিল তাদের দিন। সম্প্রতি 3 সন্তান নিয়ে রাতে যখন ঘুমিয়েছিলেন, কিছু বুঝে ওঠার আগেই নদী ভাঙনে বিলীন হয়ে যায় কুটি বেগমের বসত ঘর। সন্তানদের নিয়ে প্রাণে বাঁচলেও বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে আশ্রয় নিয়েছেন পরের বাড়িতে। ভাবিনি যে এত ভাঙেছিল। ওই নারকেল গাছের ওই পাশে নদী, রাত 8টা থেকে ভাঙছে। ঘুমের মধ্যে শুনতেছে জল পড়তেছে, ঘুমের মধ্যে ফালাই উঠেছে, উঠে দেখেছে অর্ধেক চলে গেছে। কেবল কুটি বেগম নয়, প্রতি বছরই এই এলাকার মানুষকে ভাঙনের কবলে পড়তে হয়। গেল 1 মাসের ভাঙনে নদীগর্ভে চলে গেছে ইতনা, শালনগর, লাহুরিয়া, কোটাকোল, মল্লিকপুর ইউনিয়নের 15টি গ্রামের হাজারো পরিবারের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। শুধু আমডাঙ্গা গ্রামেরই 1.5 শতাধিক পরিবারের বসতভিটা গিলে খেয়েছে মধুমতি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে জনপদের 1.5 লক্ষাধিক মানুষের। 3টে ঘর ছিল, নদীতে চলে গেল, খুলেও পারতেছি না, বিষয় পরে সব চলে গেল। এই বছর আমাদের গ্রাম এমনভাবে ভাঙতিছে যেখানে ধরতিছে 10 ঘর 12 ঘর বাড়ি তছনছ হয়ে যাচ্ছে। 3বার বস্তা ফেলানো হয়েছে, 3বারই নদীতে চলে গেছে। এখানে একটু বাঁধে, ওখানে একটু বাঁধে, বাঁধারা কার্যকারী করে নাই। যদি এই নদী শাসনের কোনো ব্যবস্থা না করে তাহলে আমাদের এই গ্রাম পুরোটাই থাকবে না। জেলার 80 কিলোমিটার এলাকায় মধুমতির 13 কিলোমিটার অংশ রয়েছে ঝুঁকিতে। এসব এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রণয়নের দাবি পানি উন্নয়ন বোর্ডের। অনুমোদন সাপেক্ষে বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে বলেও জানান নির্বাহী প্রকৌশলী। আমডাঙ্গার ভাঙনে যে স্কুল, কলেজ এবং বাজার আছে, ঘরবাড়ি রক্ষার জন্য আমরা অলরেডি অস্থায়ী ইমার্জেন্সি 2টা প্যাকেজ কাজ শুরু করেছি বালুর বস্তা ফেলে। আমরা ইতিমধ্যেই 13.5 কিলোমিটার বিষয়ে আমরা ডিপিপি প্রণয়নের জন্য ফিজিবিলিটি স্টাডি আমাদের চলমান আছে। অচিরেই ফিজিবিলিটি স্টাডি শেষ হবে। সেটি শেষ হলে এই 13.5 কিলোমিটারে স্থায়ী বাঁধের জন্য আমরা কার্যক্রম পদক্ষেপ নিব। কয়েক যুগ ধরে নদী ভাঙনের এই ধারা অব্যাহত থাকলেও তা প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভাঙন রোধে তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। এখন নড়াইল। প্রয়োজনের 1/3 চিকিৎসক নিয়ে চলছে হবিগঞ্জ 250 শয্যার জেলা সদর হাসপাতাল।
গাইনি সহ 12টি বিভাগেই নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, অথচ প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন হাজারো মানুষ। ফলে ভোগান্তির শেষ নেই রোগীদের। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগ, যেখানে অতিরিক্ত চাপে রোগীদের নিয়ে যেতেও ঠাঁই হয়নি, অথচ এই বিভাগে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। গাইনি বিভাগে নিজেদের দায়িত্বের পাশাপাশি কাজ করছেন হাসপাতালের আবাসিক সার্জন ও আবাসিক মেডিকেল অফিসাররা। ফলে রোগীদের যথাযথ চিকিৎসার পাশাপাশি ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজ। রোগীদের যে একদম খুবই কোয়ালিটিফুল একটা সার্ভিস পাবে, সেই সার্ভিসটা দিতে পারবে কেবল কনসালটেন্টরাই, এবং এখানে অতি সত্বর কনসালটেন্ট নিয়োগ করা খুবই দরকার। হবিগঞ্জের 25 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল জেলা সদর হাসপাতাল, অথচ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের অভিযোগ ভোগান্তির সাথে মিলছে না যথাযথ চিকিৎসা। নিয়মিত ডাক্তার পাওয়া যায় না, আর পাশাপাশি যে নার্সরা আছে ওনাদের কাছে গেলে অনেক সময় গেলে ওনারা সঠিকভাবে আমাদেরকে সেবা দেন। আমরা এমনি অসুস্থ মানুষ, এখানে আইয়া যে শান্তি আমরা না পাই, এটা আমরা এমনি মারা যাবো। হাসপাতাল কর্তৃপক্ষের মতে প্রতিদিনই এখানে সেবা নিতে আসেন হাজারেরও বেশি রোগী, তবে 57 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 22 জন। তাই 1/3 চিকিৎসক দিয়ে চিকিৎসা দিতেই হিমশিম অবস্থা। ফলে রোগীর অবস্থা একটু জটিল হলেই পাঠাতে হচ্ছে ঢাকায় বা সিলেটে। 100 থেকে 150 রোগী আইডিয়ালি যদি আমাকে দেখতে হয়, সেক্ষেত্রে আমাদের মোটামুটি 8 থেকে 10 জন চিকিৎসকের প্রয়োজন। আমি যদি আইডিয়ালি সময় নিয়ে দেখতে চাই, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের চিকিৎসক সংকট, সেহেতু আমাদের একজনকেই এখন দেখতে হচ্ছে। যেহেতু আমাদের কনসালটেন্ট একজন, অনেক ক্ষেত্রে আমাদের কিছু ক্রিটিক্যাল রোগী আসলে রেফারও করতে হয়, সেক্ষেত্রে আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আমরা রেফার করি। হাসপাতালের গুরুত্বপূর্ণ গাইনি বিভাগ সহ ইএনটি, কার্ডিওলজি, ইউরোলজি, নেফ্রোলজি, আর্থোসার্জারি, প্যাথোলজি ও গ্যাস্ট্রোলজি বিভাগের নেই কোনো চিকিৎসক। মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে একজন করে চিকিৎসক আছেন, আর 22টি বিশেষজ্ঞ পদের বিপরীতে দায়িত্বে আছেন মাত্র 4 জন। এছাড়া মেডিকেল অফিসার সহ একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সংকট আরও প্রকট হয়ে উঠেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, চিকিৎসক সংকটের বিষয়টি দফায় দফায় জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তবে পাওয়া যায়নি ফলপ্রসূ কোনো ফলাফল। সবগুলা ডিপার্টমেন্টে আমাদের কনসালটেন্টের স্বল্পতা আছে। অনেক কষ্ট করে আমাদের ডাক্তাররা কোনো রকম আমরা চালিয়ে নিচ্ছি। আমাদের যদি আরও বেশি কনসালটেন্ট পেতাম, সবগুলো পদ যদি পূর্ণ থাকতো, আমরা আরও সুন্দর স্বাস্থ্যসেবা দিয়ে যেতে পারতাম, কোয়ালিটি স্বাস্থ্যসেবা দিতে পারতাম। তো আমরা এগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করি যে ওনারা এটা বিবেচনায় নেবেন এবং আমাদের হাসপাতালে ডাক্তার পদায়ন করবেন। চিকিৎসক সংকটে ভোগান্তির শেষ নেই হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে। দ্রুত শূন্যপদ পূরণ করে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। এখন হবিগঞ্জ। জাপানে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিউমাটোলজিস্টদের অংশগ্রহণে অ্যাপলার কংগ্রেসে অংশ নিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ। সেখানে এখন টিভির সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম। কিছুক্ষণ আগে জাপান থেকে বিস্তারিত জানিয়েছেন মুজাহিদ শুভ। জাপানের ফুকুওকাতে 5 দিনব্যাপী এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিউমাটোলজিস্টদের নিয়ে যে আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে, সেখানে শুধু রিউমাটোলজিস্ট নয়, এখানে এসছেন ফিজিক্যাল মেডিসিন, সাইক্রিয়াট্রিস্ট, বিভিন্ন দেশের নার্স, একটা বড় ধরনের কম্বিনেশন। বাংলাদেশ থেকে এসেছেন অধ্যাপক ডাক্তার মনিরুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি একজন অর্থোপেডিক সার্জন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট হিসেবে, যদিও এটি রিউমাটোলজিস্টদের প্রোগ্রাম, মূলত আপনার সঙ্গে এটার কানেকশনসটা কীরকম, বা রোগীদের বাত ব্যথা সংক্রান্ত সমস্যা সমাধানে ফিজিক্যাল মেডিসিনের গুরুত্ব, কিংবা আপনারা কি পাচ্ছেন, কি লার্নিং আপনাদের? কনফারেন্সে আমার যে পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে, আমি যেটা প্রেজেন্ট করেছি, সেটা হচ্ছে যে যেসব জুতার সমস্যার জন্য মানুষ, যাদের পায়ের পাতা ব্যথা হচ্ছে, তাদের ক্ষেত্রে মানে এই জুতার ভূমিকা কতটুকু, সেটা এই জুতাটা আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝবো কিভাবে এটি আমার পায়ে সমস্যা করবে কি করবে না?
হ্যাঁ, সেটার জন্য আসলে জুতাটা সঠিক কিনা। হ্যাঁ, জুতাটা কারণ পায়ের পাতা আমরা ওয়েট বিয়ার করি, এটার উপর আমাদের শরীরে ভরটা দিই। ভর কোন জায়গা দিয়ে পড়লে এটা আমাদের জন্য পেইন ফ্রি হবে সেরকম একটা জায়গা আছে সুনির্দিষ্ট। আচ্ছা, কিন্তু বেশিরভাগ লোকই আসলে চিন্তা করে জুতা কিনে না, এবং পায়ের গঠনের ক্ষেত্রেও মানুষে অনেক পার্থক্য থাকে, এবং পায়ের গঠনের অনুযায়ী কিন্তু জুতাটা, যাদের পায়ের ব্যথা হচ্ছে পায়ের পাতার, তাদের কিন্তু জুতাটা তাদের ঠিক আছে কিনা পায়ের গঠন অনুযায়ী আছে এটা চেক করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেটি বলছিলাম যে রিউমাটোলজিস্টদের কনফারেন্স হলেও এখানে ফিজিক্যাল মেডিসিন, সাইক্রিয়াটিস্ট, অর্থোপেডিক সার্জন, বিভিন্ন ডিসিপ্লিনের চিকিৎসকরা এসেছেন। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে বাত ব্যথা সংক্রান্ত যত ধরনের সমস্যা সংকট এটি প্রতিরোধে এবং প্রতিকারে সবশেষ কি চিকিৎসা। পাটকেলঘাটায় পল্লী বিদ্যুতের ৪ কর্মকর্তাকে বরখাস্ত এবং বদলির প্রতিবাদে শুক্রবার রাত ১২টা থেকে গণছুটির ঘোষণা দিয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং কর্মচারীরা। এতে রাত থেকেই বন্ধ আছে গ্রাহক সেবা। ইতোমধ্যে প্রায় ৮০% কর্মী কাজ বন্ধ রেখেই কর্মবিরতি পালন করছেন। মাত্র কয়েকজন কর্মী দিয়ে জরুরি সেবা সচল রাখা হয়েছে। এ অবস্থা চলতে থাকলে বিকেল নাগাদ জেলা জুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাধন কুমার দাস জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি এবং স্বেচ্ছাচারী আচরণে গেল ১ বছরে ৪৮ জন কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়াও পঙ্গু হয়েছেন অনেকে। এসব দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন থেকেই আন্দোলন করে আসলেও কোনো সুফল মেলেনি। এর মধ্যে পাটকেলঘাটার ৪ কর্মকর্তাকে বরখাস্ত এবং বদলির আদেশ দিলে ক্ষুব্ধ কর্মীরা গতকাল বিকেল থেকেই অফিস ছাড়তে শুরু করেন। মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ এবং কয়েকজন আহত হয়েছেন। গতকাল বিকেল ৫টার দিকে মেঘনা নদীর পার কালিরচরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কিবরিয়া মিজি এবং শাহজাহান মিজির নেতৃত্বে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কালিরচরের রেকর্ডভুক্ত জমি থেকে অবৈধভাবেই বালু উত্তোলন করে আসছিল। এ বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গতকাল বিকেলে কৃষি জমি রক্ষায় তাদের বাধা দিলে কিবরিয়া বাহিনীর ১০ থেকে ১২ জন অস্ত্রধারী স্পিড বোট করে এসে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আরিফ, নূর আলম এবং সোলেমান গুলিবিদ্ধ হন। এই ঘটনায় আহতদের মধ্যে নূর আলমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এলাকাবাসীর অভিযোগ, বালু ব্যবসায়ীরা তাদের নির্ধারিত সীমা অতিক্রম করে রেকর্ডভুক্ত জমি থেকেও বালু উত্তোলন করে আসছিল। কাতারে আকামা ছাড়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান দেশটির প্রশাসন। রাজধানী দোহাসহ বিভিন্ন সিটি শহরে প্রতিদিনই চলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। এরই মধ্যে গ্রেপ্তার হয়ে দেশে ফিরেছেন বহু বাংলাদেশি। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। এতে কাতারে বসবাসরত প্রত্যেক বাংলাদেশিকে বৈধ আইডি কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়। কাতার থেকে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান। এতে প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন শত শত অবৈধ অভিবাসী। আকামা বা কাজের অনুমতিপত্র না থাকায় কাতারেও প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেশটির সরকার। প্রতিদিনই রাজধানী দোহা সহ বিভিন্ন সিটি শহরে চালানো হচ্ছে অভিযান। আকামার মেয়াদ না থাকায় গ্রেপ্তার হয়েছেন অনেক বাংলাদেশীও। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাতারের বাংলাদেশ দূতাবাস, যেখানে বলা হয়, বাংলাদেশি কমিউনিটির কতিপয় অভিবাসীর কাছে কাতারে অবস্থানের বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এমন অবস্থায় কাতার প্রবাসী বাংলাদেশিদের বৈধ কাগজপত্র অর্থাৎ কাতার আইডি, কাজের প্রমাণপত্র, কোম্পানির হালনাগাদ তথ্য সংরক্ষণ করে সবসময় সঙ্গে রাখার অনুরোধ জানানো হয় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে। বৈধ কাগজপত্র রাখার পাশাপাশি বাংলাদেশিদের কাতারের আইন কানুন মেনে নিরাপদে চলাচলের আহ্বান প্রবাসীদের। কাতার প্রবাসী ভাইদের জন্য অনুরোধ করা যাচ্ছে যে বাইরে যাওয়ার সময় অবশ্যই কাতার আইডি নিয়ে যাবেন
এবং কাতারের আইন কানুনকে শ্রদ্ধা করবেন। আর যারা বাইরে কাজ করতেছেন, একজন এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে কাজ করতেছেন, তারা তাদের কাজের ক্ষেত্রে কর্মস্থলের এবং ওনাদের এগ্রিমেন্ট পেপারগুলো চেক করবেন, এবং যাদের এগ্রিমেন্ট পেপারের মেয়াদ শেষ হয়ে গেছে দ্রুত এগ্রিমেন্ট পেপার পুনরায় নবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। দূতাবাসের তথ্য মতে বিভিন্ন পেশায় 4 লাখের বেশি বাংলাদেশি কাতারে কর্মরত আছেন। তবে এদের মধ্যে ঠিক কত সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবৈধ তার সঠিক তথ্য নেই দূতাবাসের কাছে। কাতার এখন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার দাঁড়িয়েছে 4.3%। শুক্রবার দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য, যেখানে বলা হয় গেল আগস্ট এবং জুন মাসে একরকম স্থবির অবস্থায় ছিল মার্কিন চাকরির বাজারে। তবে পরিস্থিতির দ্রুত উন্নতির আশা ট্রাম্পের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা কেভিন হ্যাসেটের। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। স্বপ্ন পূরণে কাঙ্ক্ষিত দেশগুলোর শীর্ষে বরাবরই যুক্তরাষ্ট্র। মোটা বেতনের চাকরি, বিলাসবহুল জীবন সহ নানা হাতছানি। সেই স্বপ্নে বিভোর হয়ে প্রতি বছর দেশটিতে বিভিন্ন ভিসায় পাড়ি জমান লাখো অভিবাসী। তবে সময়ের সঙ্গে কঠিন হচ্ছে সেখানকার জীবন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ধকল সামলাতে হিমশিম খাচ্ছেন অনেকে। নথিপত্রের ঝামেলা থাকলেই অভিবাসীদের ধরে ফেরত পাঠানো হচ্ছে দেশে। এ পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে আমেরিকার চাকরির বাজার। এ বিষয়ে শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার দাঁড়িয়েছে 4.3%, যা 2021 সালের পর সর্বোচ্চ। গেল আগস্টে কেবল 22,000 নতুন কর্মী চাকরির বাজারে যুক্ত হয়েছেন, যেখানে অর্থনীতিবিদদের প্রত্যাশা ছিল 76,500 কর্মী নিয়োগের। এছাড়াও গত জুন মাসে 13,000 কর্মী কমেছে জব মার্কেট থেকে। মার্কিন ইতিহাসে গত 4 বছরে এই প্রথমবারের মতো এ ঘটনা ঘটে। শুধু তাই নয়, 16 থেকে 24 বছরের তরুণ বেকারের হার দাঁড়িয়েছে 10.5%, যা জাতীয় বেকারত্বের হারের দ্বিগুণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে নতুন নিয়োগ কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো, আর এতেই বেকারত্বের হার বাড়ছে বলে ধারণা বিশ্লেষকদের। New hiring is truly ground to a halt, and that's a dynamic we've really seen in place since April when tariffs were announced. We're seeing a high degree of caution on the part of employers and not much luck for those who are in the job market or looking to assess what their future prospects might be for their careers. চাকরির বাজারে মন্দাভাবের প্রভাব যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভেও পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। For several months now, we've really been seeing sort of the recession-resistant sectors, healthcare and social assistance, do a lot of the heavy lifting of hiring, and that broad situation is not one where there is any heavy lifting going on. তবে আগামী কয়েক মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে জানান হোয়াইট হাউসের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা। President Trump knows that we're super optimistic about the future of the jobs numbers because we're seeing a massive blowout in capital spending and new factory construction, something that happened because of the tax reforms that we had. So people are allowed to expense factories. Capital spending is growing at a rate, it was about 8% over the first half of the year. It's accelerating in the third quarter. যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের পরই নিম্নমুখী মার্কিন শেয়ার বাজারের স্টকের দর কমতে শুরু করেছে নাসদাক, S&P 500, ডাও জোন্স সহ বেশ কিছু শেয়ার। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এবার খেলার খবর। ফিফা টায়ার 1 প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ। দলে নেই 2 বড় তারকা হামজা চৌধুরী এবং সমিত সোম। নেপালের ম্যাচে তাই নিজেদের প্রমাণ করার বড় চ্যালেঞ্জ হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যদের সামনে। আজকে ম্যাচ সহ 2 ম্যাচ দিয়ে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি সারবে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5:45-এ। বিস্তারিত জুবাইর আহমেদের প্রতিবেদনে। 2025 সাল দেশের ফুটবলে নিয়ে এসেছে নতুন এক জোয়ার। একাধিক প্রবাসী খেলোয়াড়ের আগমন জাতীয় দলকে নিয়ে বাড়িয়েছে প্রত্যাশা। যদিও হামজা চৌধুরী, সমিত সোমদের নিয়ে গড়া বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের প্রথম বড় পরীক্ষায় জয় পায়নি। অক্টোবরে AFC এশিয়ান কাপ বাছে হংকংয়ের বিপক্ষে ম্যাচ। তার আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে ক্যাব্রেরার শিষ্যরা এখন নেপালে।
নেপাল সফরের এই দল অবশ্য শক্তিমত্তে পূর্বের তুলনায় খানিক পিছিয়ে থাকছে। ইনজুরি সমস্যার কারণে এই সফরে দলের সঙ্গে নেই হামজা সুমিত্রা। অনূর্ধ্ব 23 দলের হয়ে ভিয়েতনামে ব্যস্ত কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম সহ জাতীয় দলের একাধিক সদস্য। তবু এই দলকে পিছিয়ে রাখতে চান না কোচ হেভিয়ার ক্যাব্রেরা। Without Hamza, or well, also Shamit is not there, many and the 23 players. But honestly, we have been till very few months ago competing at a very high level with 95% of the squad that we have brought here now. Most of them were in sub 23, where we did a fantastic performance, even against Lebanon, against Palestine, against Australia. ক্যাব্রেরা দলকে পিছিয়ে রাখতে না চাইলেও পরিসংখ্যান বলছে ভিন্ন তথ্য। দুই দলের সবশেষ 14 ম্যাচে বাংলাদেশ জিতেছে 4 ম্যাচে, হার 5 ম্যাচে, বাকি 5 ম্যাচ হয়েছে ড্র। আর ম্যাচ ভেন্যু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশের সবশেষ জয় এসেছিল 2013 সালে। এমনকি শেষ ম্যাচেও হার এসেছিল 3-1 গোলে। তিক্ত সেই অভিজ্ঞতার কথা মনে রেখেছেন ক্যাব্রেরা নিজেও। It's been difficult for Bangladesh to play here. My only experience here was in September 22, and we were losing 3-0 in the halftime, so that was quite tough. And we expect a very hard and tight battle again, but we believe this time we are going. প্রতিকূল পরিবেশে চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে এই 2 ম্যাচ থেকে বাংলাদেশ প্রস্তুতি নেবে আরও বড় কিছুর জন্য। স্কোয়াডে কিছুটা ঘাটতি থাকলেও বাস্তবতার নিরিখে এই দলটিকেই নিতে হবে বড় চ্যালেঞ্জ। হামজা, সুমিত, কিউবাদের ছাড়া এ স্কোয়াডের জন্য নেপাল ম্যাচটা তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে। জুবায়ের আহমেদ, এখন। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে 2-0 গোলে হেরে যায় বাংলাদেশ। মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাইফুল বারী টিটুর শিষ্যদের সামনে। ম্যাচের আগের দিন বাইবাং এসসি ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের শেষ অনুশীলন করেছে পুরো দল। স্কোয়াডে নেই ইনজুরি সমস্যা। আগামীকালের ম্যাচে হারলে 1 ম্যাচ বাকি থাকতে কার্যত ছিটকে যাবে বাংলাদেশ। তবে জিতলে থাকবে এশিয়ান পর্বে খেলার আশা। বর্তমানে লাল সবুজের প্রতিনিধিরা আছে সি গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, সারা দেশে ধর্মীয় মর্যাদায় উদযাপন, জশ্নে জুলুস করছে বিভিন্ন ইসলামিক সংগঠন। আজকের দিনের বার্তা হলো যে হুজুর পাক ইসলাম শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে শুভ অবলম্বন করেন। মুসলমানদের ঐক্যটা খুব জরুরি এই মুহূর্তে। আমরা মনে করছি সেই ঐক্যের বার্তা দিচ্ছে কিন্তু এই জশ্নে জুলুস। সারা দেশে বেড়েছে অপরাধ, রাজধানীতে মাসে গড়ে 20 খুন। উল্টো দাবি পুলিশের, আইনের কঠোর প্রয়োগের তাগিদ। ময়মনসিংহে জালিয়াতি করে সরকারি স্কুলের জমি দখলের চেষ্টা, শিক্ষার্থী অভিভাবকদের উদ্বেগ, রিট দায়েরের আশ্বাস প্রশাসনের। অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কঠোর কাতার, আটক বহু বাংলাদেশি, ফেরত পাঠানো হয়েছে অনেককে, তথ্য হালনাগাদের পরামর্শ। এবং ফিফা প্রীতি ম্যাচে বিকেলে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হামজা সমিত না থাকলেও আত্মবিশ্বাসী জামাল ভুঁইয়ারা। এই ছিল এখন বাণিজ্যের আজকের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/ce/ekhon tv।